আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী এবং বোর্ড অফ ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি একথা জানান। ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। পালিয়ে থেকেও কুমিল্লার রাজনীতি, প্রশাসন ও অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন সাবেক এমপি আকামা বাহাউদ্দিন বাহার। নামে বেনামে তার 350 কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। রয়েছে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। সদর আসনের এমপি হলেও কুমিল্লার 10টি আসন চলত তার ইশারায়। দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে তার মেয়ে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সহযোগিতা করেছেন কুমিল্লার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া। আকামা বাহাউদ্দিন বাহার 4 বারের এমপি হওয়ায় কুমিল্লায় একক আধিপত্য ছিল তার। বলা হতো বাহারের নির্দেশ ছাড়া কুমিল্লায় গাছের পাতাও নড়ে না। গত 15 বছরে ত্রাসের রাজত্ব তৈরি করে সম্পদের পাহাড় গড়েন তিনি। কুমিল্লার 11টি আসনে কে এমপি হবেন, কারা স্থানীয় সরকার প্রতিনিধি হবেন ঠিক করতেন তিনি। বিনিময়ে নিতেন মোটা অঙ্কের টাকা। গডফাদার ছিলেন। এখান থেকে অনেক টাকা লুট করে হাজি বাহা নিয়ে গেছে, কোটি কোটি টাকা। উনি যাকে বলতেন সে কাউন্সিলর হতে পারতো, উনি যাকে সিলেক্ট করতেন সে উপজেলা চেয়ারম্যান হইতো। মসজিদ গেটে আমাকে নির্মম ভাবে কুপিয়ে গুলি করে রক্তাক্ত জখম করেছে এই ভাইয়া গ্রুপের সদস্যরা। বাহারি রাজত্বের বাইরে যদি ওনার নিজ সংগঠনের কেউ প্রতিবাদের মিনিমাম চেষ্টা করত, তাদেরকেই তো হাত পা ভেঙে দেওয়া হয়েছে। টেন্ডারবাজি, গোমতী নদীর মাটি ও পাহাড় কাটা সহ নানা দুর্নীতির অভিযোগ থাকলেও কেউ মুখ খোলার সাহস পাননি এতদিন। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে অস্ত্রধারী নিয়ে এমপি বাহার বাহিনী নিয়ন্ত্রণ করতেন। 5 আগস্টের পর ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছেন। ওই সময় আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারি নাই, আমি কোনো মামলা করতে পারি নাই। তখনকার আমি কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, প্রেস ক্লাবও কোনো ভূমিকা রাখার মতো সাহস করতে পার নাই। একচেটিয়া ব্যবস্থা এবং ব্যাপক লুটপাট, ভয়ে কেউ কোনো কথা বলতো না। সড়ক ও জনপথ, এলজিইডি, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, সিটি কর্পোরেশন, জনস্বাস্থ্য সহ কুমিল্লার সব সরকারি প্রতিষ্ঠান ছিল বাহারের নিয়ন্ত্রণে। মাত্র 15 বছরে তৈরি করেন সোনালী স্কয়ার, কুমিল্লা টাউন হল সুপারমার্কেট, নাইস পাওয়ার অ্যান্ড আইটি লিমিটেড, সোনালী সুইটস, নাসো অ্যাসোসিয়েট লিমিটেড, মাইন্ড মুভমার লিমিটেড, A6 লিমিটেড সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। সিঙ্গাপুরে 2টি সহ ঢাকায় 6টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। সিঙ্গাপুর ও কানাডায় টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। আয় বহির্ভূত 67 কোটি টাকা ও 29টি ব্যাংক হিসেবে 258 কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পাওয়ায় বাহারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা করেছে দুদক। অনেক ত্যাগী নেতাদের বাদ দিয়ে মেয়ে তাহসিন বাহার সূচনাকে সিটি মেয়র বানান। তার বিরুদ্ধে রয়েছে দুদকের মামলা। বিরোধী মত দমনে মাস্টার মাইন্ড, অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত মাফিয়া বাহারের অত্যাচারে অতিষ্ঠ ছিল কুমিল্লাবাসী। তাই তো 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাহারের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা করে মানুষ। আতিকা রহমান, আরটিভি। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছিল লাখ লাখ মানুষ, ফলে প্রায় জনশূন্য হয়ে পড়েছিল পুরো নগরী। ঈদ শেষে আবারও ফিরতে শুরু করেছে মানুষজন। সড়কে যানবাহনের চাপ থাকলেও ফিরতি যাত্রায় অনেকটা স্বস্তিতে যাত্রীরা। ছুটি আরও একদিন বাকি থাকলেও রাজধানীতে ফিরছেন অনেকে। অনেক বেসরকারি অফিসের ছুটি শেষ হওয়ায় বাড়তে শুরু হয়েছে কর্মব্যস্ততা। আগেভাগে ফেরায় অন্য সময়ের মতো ফিরতি যাত্রায় টিকিট ও যানজটের দুর্ভোগে পড়তে হচ্ছে না। স্বাভাবিক রয়েছে রেলের শিডিউলও। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনও ঢাকা থেকে মানুষ বের হলেও ফেরা শুরু করেছে তার চেয়ে অনেক বেশি। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী বিপুল দেবরয়। এ বিষয়ে আরও জানাতে চলে যাচ্ছি তার কাছে। বিপুল, রাজধানীতে ফেরা মানুষের খবরাখবর জানবো আপনার কাছ থেকে। কেমন হলো এবার ঈদ, তাদের কি বলছেন যাত্রীরা?
সাদিয়া, আসলে পবিত্র ঈদুল আজহা শেষ করে কিন্তু মানুষ কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে, অর্থাৎ রাজধানীর যে কর্মমুখী যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কারণেই কিন্তু ঈদের ছুটি এখনো শেষ নেই। সেই ছুটি শেষ না হওয়ার আগেই কিন্তু পরিবার পরিজনের সাথে দেখা করে কিন্তু যারা রাজধানীতে বসবাস করছেন বা চাকরি করছেন তারা কিন্তু ছুটে আসছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আসলে মহাখালী বাস টার্মিনাল হতে শুরু করে কমলাপুর এবং অন্যান্য যে টার্মিনালগুলো রয়েছে সবগুলো টার্মিনালগুলোতে কিন্তু সাধারণ মানুষের যে যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু আমরা চোখে পড়েছে, অর্থাৎ তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু আবারও সেই ঢাকায় ফিরে আসছেন এবং তাদের সাথে কথা হয়েছে যে আসলে নির্বিঘ্নে একেবারে আসছে। ঢাকার বাইরে যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কোনো যানজট নেই, অর্থাৎ যাওয়ার সময় কিছুটা ভোগান্তি হলেও কিন্তু আসার পথে তেমন একটা ভোগান্তি পড়তে হচ্ছে না। আপনি জানেন যে এবার সরকারি ছুটি কিন্তু এই ঈদুল আজহা উপলক্ষে প্রায় 10 দিনের ছুটি পেয়েছে এবং 10 দিনের সেই দীর্ঘদিনের ছুটি পাওয়ার কারণে কিন্তু মানুষ তাদের ঈদ উদযাপন করে, অর্থাৎ তাদের ঈদ উদযাপন শেষ করার পরে কিন্তু তারা আবার কিন্তু ভালোভাবে ফিরে আসতে পারছে। এবং সেই সাথে তারা আরেকটা বলছেন যে মাঝখানে যে যাওয়ার সময় যে ভোগান্তি ছিল টিকিটের বিষয় নিয়ে এবং রাস্তায় যে ভোগান্তি ছিল সেটা আসার পথে এবং টিকিট নিয়ে কোনো ভোগান্তি পাওয়াতে হয়নি, তারা খুবই ভালোভাবে নির্বিঘ্নে তারা কর্মস্থলে ফিরতে পারছেন বলে তারা অনেকটাই খুশি, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ঈদ শেষে কর্মস্থলে ফেরার বিষয়ে জানাতে বরিশাল লঞ্চঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মানুষ তো ঢাকা সহ বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, ধন্যবাদ। আসলে আপনাকে যেমনটি বলছেন যে আসলে ঘরমুখী যে মানুষগুলো তারা কিন্তু ঠিক আবার কর্মস্থলের তাগিদে সকাল থেকেই কিন্তু ছুটতে শুরু করেছে রাজধানী সহ বিভিন্ন জেলাগুলোতে। আমি এখন আছি বরিশাল লঞ্চঘাট এলাকায়, দেখানোর চেষ্টা করছি বরিশাল অভ্যন্তরীণ রুটে যেই ছোট ছোট লঞ্চগুলো চলছে সেই লঞ্চগুলো কিন্তু সকাল 5:30 থেকে যাত্রী নেওয়া শুরু করেছে এবং এখান থেকেই বরিশাল জেলার অন্যান্য যে উপজেলাগুলো তারা সেখানে যাচ্ছে। অপরদিকে যে এ পাশে যে লঞ্চগুলো থামানো আছে বড় যে লঞ্চগুলো, এগুলো কিন্তু সাধারণত সন্ধ্যার পর তারা বরিশাল থেকে ঢাকা নৌ রুটগুলোতে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীর চাপ কিন্তু শুরু হয়েছে গত 2 দিন যাবতই। তবে আজ বৃহস্পতিবার এবং আগামীকালকে শুক্র এবং এরপর শনিবার, এই 3 দিন কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীর চাপ থাকবে এমনকি আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছেন যে বরিশালে কিন্তু লাখো মানুষের যে একটি চাপ পড়ে এই ঈদ এবং কুরবানিকে কেন্দ্র করে, সেখান থেকে কিন্তু মানুষের অধিকাংশ মানুষের কিন্তু এই লঞ্চ যোগে যাতায়াত করে, যেখানে আপনি জানবেন যে নদীমাতৃক শহর, তো সুতরাং এখানে কিন্তু যেহেতু ট্রেন নেই, লঞ্চ এবং বাসের উপরে নির্ভর করে তারা। সুতরাং বাস সকাল থেকে কিন্তু বাসে চলছে পর্যাপ্ত পরিমাণ বরিশালে এবং লঞ্চগুলোর যাত্রীরাই কিন্তু এখানে বেশি যাতায়াত করছে, আমরা এমনটি লক্ষ্য করি। তবে এখন পর্যন্ত এমন ভোগান্তির সংবাদ আমাদের কাছে নেই, তবে টিকিট ব্ল্যাকার যেটি সেটি নিত্যদিনের একটি সমস্যা, সেই সমস্যা রয়েছে। তবে সাধারণ মানুষ কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে। অপরদিকে একটু জানিয়ে রাখি, আইন শৃঙ্খলার বিষয়ে কিন্তু বরিশালে যথেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলা যারা রয়েছেন, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের আমরা টহল ব্যবস্থা জোরদার দেখেছি। ধন্যবাদ আরিফ। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে নেমেছেন উপকূলের জেলেরা। বুধবার মধ্যরাত থেকে মাছ শিকারে নামেন তারা। এর আগেই সরগরম হয়ে ওঠে জেলে পল্লীগুলো। নোয়াখালীর হাতিয়ায় 20টি ঘাটের প্রায় লক্ষাধিক জেলে মাছ শিকারে নেমেছেন। কর্মব্যস্ত হয়ে পড়েছে মাছ ঘাটের ব্যাপারী ও শ্রমিকরা। চিরচেনা ঘাটগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সকল ধরনের মৎস্য আহরণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। গত 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ছিল 11 জুন মধ্যরাত পর্যন্ত। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জেলেরা মাছ শিকারে নেমেছেন সাগরে, তো এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। জি ধন্যবাদ সাদিয়া আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মধ্যরাত থেকে। এরপর থেকে পুরোদমে জেলেরা ব্যস্ত সময় পার করছে সমুদ্রে এবং নদীতে মাছ শিকারি। আমি সকাল থেকে হাতিয়ার বিভিন্ন মাছঘাটে গিয়ে দেখেছি দীর্ঘদিনের শুনশান নীরবতার পরিবর্তে এখন মানুষ এক ধরনের জাঁকজমকপূর্ণ পরিবেশ বিরাজ করছে। উৎসবের আমেজ বিরাজ করছে জেলেদের মধ্যে, ব্যাপারীদের মধ্যে এবং শ্রমিকদের মধ্যে। ইতিমধ্যে নিষেধাজ্ঞার পরপরে যেসব মাছ ধরার ট্রলার সমুদ্রে গিয়েছে এবং নদীতে গেছে তারা এখনো ফিরে আসেনি। দুপুর আমি কথা বলছি জেলেদের সাথে এবং ব্যাপারীদের সাথে, তারা আমাদেরকে বলছে যেসব জেলে নৌকা নদীতে গিয়েছে রাত 12টার পর তারা ফিরে আসবে, অর্থাৎ দিনে 3টা থেকে 4টার পরে। এরপরে জানা যাবে কি পরিমাণ মাছ তারা
পেয়েছেন এবং তাদের মাছ পাওয়ার অবস্থা কি। আপনারা জানেন যে প্রতি বছর এই সময়টুকু এলে সরকার 58 দিনের এই নিষেধাজ্ঞা দিয়ে থাকেন সমুদ্রে মৎস্য সম্পদ বৃদ্ধি করার জন্য। এবছরও 15 জুলাই থেকে 11 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। আজকে থেকে মাছ ধরা পুরোদমে শুরু হয়েছে। জেলেদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ করছে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে মাছ ধরা সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ কিরণ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় বুধবার পর্যন্ত অন্তত 49 জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইস্টার্ন কেপে প্রবল ঠান্ডা আবহাওয়ার কারণে সৃষ্ট ভারী বৃষ্টি ও তুষারপাত এই আকস্মিক বন্যার কারণ বলে প্রতিবেদন প্রকাশ করেছে এপি নিউজ। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ রাস্তাঘাট। অনেক এলাকার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এদিকে নিহতদের মধ্যে 4 শিক্ষার্থী রয়েছে বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন কেপ প্রদেশের প্রধান লুবাবালো অস্কার মাবুয়ানে। তিনি জানান, গেল মঙ্গলবার একটি স্কুল বাস পানির স্রোতে ভেসে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না ত্রাণ কেন্দ্রগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF উপত্যকাটির ক্ষুধার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 220 ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তারা GHF এর ত্রাণ কার্যক্রমে অংশ নেবে না বলে সাফ জানিয়েছে। তাদের অভিযোগ, মানবিক সংস্কারের আড়ালে প্রতিষ্ঠানটি ইসরায়েলের নৃশংসতাকে মদদ দিচ্ছে। অন্যদিকে গাজায় দখলদার ইসরায়েলের হামলায় শুধু বুধবারই নিহত হয়েছে অন্তত 120 ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।